আপনারা ইতিমধ্যেই দর্শক জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। খুবই আলোচিত বৈঠক এবং এই সাইডলাইনের বৈঠকটি অনেকটা দ্বিপাক্ষিক বৈঠকের রূপ নিয়েছে। ব্যাংককের সেই বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাইডলাইন বৈঠক। এখানে বলা হচ্ছে যে আধা ঘন্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। মানে এটাও সম্ভবত নজিরবিহীন। মানে সাইড লাইনে আধা ঘন্টার বেশি বৈঠক হয়, অনেকটা দ্বিপাক্ষিক বৈঠকের রূপ নিয়েছে। এবং আমি ভাবছিলাম যে আসলে ভাষা কিছু কথাবার্তা, সৌজন্যমূলক কিছু কথাবার্তা, এগুলির মধ্য দিয়ে কি শেষ করবে বাংলাদেশ প্রথমবারের মতন? দেখা গেল যে না, ঠিক যে পয়েন্টগুলো তোলার দরকার ছিল ঠিক সেই সব পয়েন্ট তুলেছে। শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে এই দাবিটি উত্থাপিত হয়েছে। এটি জনতার দাবি, এটা গণঅভ্যুত্থানের দাবি। সেই দাবিটি তিনি উচ্চারণ করেছেন। সীমান্ত হত্যা উল্লেখ করেছেন, তিস্তার পানি বন্টন, তারপরে গঙ্গার পানি বন্টন যেই চুক্তিটা সেটা নবায়ন, এমন কোনো গুরুত্বপূর্ণ যেই ইস্যুগুলো যা তোলার দরকার তিনি তুলেছেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলি দর্শক, শেখ হাসিনা তো প্রায় বাহানা খুঁজতেন ভারতে যাওয়ার, এবং তিনি দ্বাদশ সেই আমিডামি নির্বাচনের পর দুবার গেছেন। একবার হচ্ছে ওই শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর, আবার নির্বাচিত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দ্বিপাক্ষিক বৈঠকে গেছেন আরেকবার, দুইবার খুব অল্প সময়ের মধ্যে, 2-3 মাসের মধ্যে। উনার বাহানা ছিল যে কিভাবে নিয়ে যাওয়া যায় আর কি। তো যাই হোক, কোনো বৈঠকে কখনো শুনেছেন যে এই যে সীমান্ত হত্যা বা তিস্তার পানি বন্টন, এটা বারবার তাগাদা দিতে এই আলোচ্য সূচিতে এসছে? আসেনি। এটা বলার মতন সাহস শেখ হাসিনার নাই। তিনি বলেন না, মানে আমি তো ক্ষমতায় থাকতে চাই না, কিন্তু কি করব, বারবার জনগণের ভোটে আমরা নির্বাচিত হই, কিন্তু আমার কোনো আকাঙ্ক্ষা নেই, জনগণ ভোট দিলে থাকবে, না দিলে থাকবো না, এরকম একটা ভাব নিয়ে একটা ভং ধরে থাকতেন উনি। কখনো বাংলাদেশের, আমি বুঝলাম শেখ হাসিনা প্রত্যর্পণ, এটা তো বাংলাদেশের মতন ইস্যু, কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা যখন ছিলেন তখন কি ইস্যু ছিল? কি সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন, আর গঙ্গার যেই পানি চুক্তি সেটা হচ্ছে আবার নবায়ন করা। একটা উঠাননি, বরং তিনি আদানির কাছে বাংলাদেশের স্বার্থ বিপন্ন করে বিদ্যুৎ চুক্তি করে আসছে, এবং তার খেসারত দিতে হচ্ছে, বহু মূল্যে সেই বিদ্যুৎ গিলতে হচ্ছে বাংলাদেশকে। এছাড়া ওই সীমান্তে চলাচল, তারপরে মংলা বন্দর উন্নয়ন, তারপরে হলো করিডোর দেয়া, মানে যতগুলি সব ইন্ডিয়ান প্রজেক্ট ছিল উনার ছিল ওইগুলো নিয়ে মাতামাতি। কিন্তু বাংলাদেশের জন্য উনি মুখে বলতেন, হ্যাঁ আমি যা দিয়েছি ভারত তা কখনো শোধ করতে পারবে না। কিন্তু উনি কেন দিচ্ছেন সব, কেন নিচ্ছেন না, নেয়ার মতন দাবি উনি কেন তুলতে পারছেন না, আজ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করতে পারেননি। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম বৈঠকে যেই সম্পর্কে টানাপোড়েন ছিল 8 মাসের মাথায় এসে, তাতে অ্যাভয়েড করতে পারতেন, মনে করতে পারতেন যে না, প্রথম বৈঠকেই এটা না তোলাই ভালো, কিন্তু ঠিকই তুলেছেন। প্রেস সেক্রেটারি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা ব্রিফ করছেন, দেখেন আমরা একটু শুনি ওনার মুখ থেকে। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন, এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে, এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। শুনলেন দর্শক, তার মানে উনি কোনো কথা
বাকি রাখেননি, যা যা মোটা দাগে বলার দরকার সেটা বলছে। এবং আধা ঘন্টা তাহলে কি নিয়ে আলোচনা হইতে পারে বুঝেন, আধা ঘন্টারও বেশি। তার মানে কোনো কি বিষয় বাদ রাখেনি। অর্থাৎ কি কি বিষয় এখন সমস্যা হচ্ছে, বাংলাদেশ কি কি ফেস করতেছে, কি কারণে দূরত্ব, কি করলে দূরত্ব কমবে, সেটা বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে তিনি জানিয়েছেন। নরেন্দ্র মোদীও নিশ্চয়ই বলেছেন যে তোমরা চীন নিয়ে বেশি মাতামাতি করো না, পাকিস্তান নিয়ে মাতামাতি করো না, আমরা তো আছি। ভারতের দিক থেকে ভারত কি কি বলছে এটা এখনো প্রকাশ হয়নি, ফলে আমি আগাম কিছু বলছি না। আমি ধারণা করি যে ভারতের একটা উদ্বেগ আছে চীন এবং পাকিস্তান নিয়ে, হয়তো সেটা তিনি বলেছেন। হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সার্ককে সচল করা, তখন বলছে যে না ভাই, সার্ক সচল করা সম্ভব না, আসলে আমরা বিমস্টেক নিয়ে আমরা মাথা ঘামাই, এটা হইতে পারে। কিন্তু বাংলাদেশের একেবারে যেই একেবারে স্বার্থ সংশ্লিষ্ট ভারতের সাথে, সেগুলো কিন্তু তিনি সবিস্তারে উঠেছে। তাহলে কি দাঁড়ালো, জনগণের ভোটে বারবার নির্বাচিত হওয়া সেই প্রধানমন্ত্রী, তথাকথিত জাল জালিয়াতি ভোটের, হ্যাঁ, ভোট চুরির একেবারে মানে 3বারের চ্যাম্পিয়ন শেখ হাসিনা বলতে পারেন না, কিন্তু গণঅভ্যুত্থানে ক্ষমতাসীন এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ঠিকই কিন্তু বলে আসলেন। ক্ষতি হয়েছে কোনটা দেশপ্রেম আর কোনটা দেশদ্রোহিতা, দর্শক আপনারা বোঝেন। একেবারে রীতিমতো ছটফটানি শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠকের পর। ভারতীয় শিবির, আওয়ামী শিবির, দুই শিবির একেবারে এখন লজ্জায় তারা বালুতে মুখ গোজার চেষ্টা করছে। কেন লজ্জা? লজ্জা হলো এই, আরে ইউনূস এটা তো কোনো ব্যাপারই না, এটা তো হলো জঙ্গিদের নেতা, জঙ্গিদের সমর্থনে আসছে, দুদিন পরেই এটা ফু দিয়ে উড়ে চলে যাবে, হ্যাঁ, সাথে বসবই না, এ করবো না, করবো না, কোনো পাত্তাই দিব না, এমন একটা ভাবের পর শেষ পর্যন্ত বৈঠক হলো 40 মিনিট। আবারও বলি 40 মিনিট। এটা সাধারণত দ্বিপক্ষীয় বৈঠক হয় এই ধরনের, একদম রাষ্ট্রীয় পর্যায়ে যখন নাকি দুই শীর্ষ নেতাদের বৈঠক হয় তখন এরকম লেন্থ থাকে। সেখানে সাইড মিটিংয়ে এত লম্বা বৈঠক হয় না এত লম্বা সময় ধরে। তার মানে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের সমস্ত কথা শুনেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে সব পয়েন্ট কিন্তু তিনি বলেছেন। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু সব কথা বলতে পারেননি। কোনটা পারেননি? যে ভাই এবার একটু ক্ষমা করে দাও, আমাদের তো বোঝো শেখ হাসিনা ঘাড়ের উপর চেপে বসে আছে, তার একটু তোমরা একটু পুনর্বাসন করো, একটা নির্বাচন করো, নির্বাচনের মধ্যে একটু ঢোকায় দাও আওয়ামী লীগ। এই কথা কিন্তু বলতে পারেননি। পারেননি কেন? লজ্জায়। বলার মতন মুখ নেই। কেননা গত 15 বছর ধরে একদম মানে ব্লাঙ্ক চেক দিছে যে যেমনে পারবি বাংলার মানুষরে, বাংলাদেশের মানুষরে বাইরে কেটে হলে তুই ক্ষমতায় থাক, আমাদের স্বার্থ রক্ষা কর। যাই হোক, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই মিটিংটার ব্যাপার নিয়ে এখন ভারতীয় মিডিয়াগুলো নানা রকম খেলা খেলছে। আমি রিপাবলিক বাংলার একটা ভিডিও রিপোর্টিং এই মিটিংকে ঘিরে, সেখানে বলা হচ্ছে 27 মিনিট নাকি দরজার বাইরে অপেক্ষা করছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারকে ঢুকতে দেওয়া হয়নি। 27 মিনিট বাইরে অপেক্ষা থাকতে হয়েছে। তারপরে দরজা খোলার পর ডক্টর মোহাম্মদ ইউনূস একা ঢুকেছেন এবং সৌজন্যবশত তারা দাঁড়িয়ে মানে তাকে সম্মান করেছে। এটা মানে কূটনৈতিক জ্যেষ্ঠাচার বলে, কূটনীতিক রীতি, হ্যাঁ, বা প্রোটোকল, যাই বলি না কেন, সেটা নাকি তারা রক্ষা করেছে। তারও 3 মিনিট পর ডক্টর ইউনূস অনুরোধ করার পর তার লোকজন এসে অপরদিকে যে চেয়ার, সেই চেয়ারে তারা বসতে পেরেছে। এটার মধ্য দিয়ে তারা বলার চেষ্টা করছে যে দেখো, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 27 মিনিট দরজার বাইরে অপেক্ষায় রাখছে। আচ্ছা, তারা এই বলতেছে যে ওই চিত্রটাও নাকি দেখাবে যে 27 মিনিট ধরে ডক্টর ইউনূস দাঁড়ায় আছে, অর্থাৎ যেই সেমিনার কক্ষে বা যেই রুমে বৈঠক হবার কথা, একদিকে সারি সারি চেয়ারে দিল্লির কূটনীতিকরা বসে আছেন আর মোদি বসে আছে, তার ভারতীয় পতাকা, আরেকদিকেও কিন্তু যে চেয়ার এবং তার পাশে কিন্তু বাংলাদেশের পতাকা সাজানো। তো বিষয়টা কি? এটা তো ওই রুমটা কি মানে মোদির কোনো কেনা, ভারত কিনে রাখছে নাকি? ওইটা
হবে এরকম সাইড মিটিং ওটা হোটেল কর্তৃপক্ষই ব্যবস্থা করে ওইভাবে অ্যারেঞ্জ করছে। ভারতীয় পক্ষ আগে ঢুকে গেছে, ঢুকে যে তারা তাদের প্রোটোকল অনুযায়ী বসে গেছে। আর এক পাশে প্রোটোকলে বসা খালি রাখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো দেরিতে ঢুকছে, ভারতীয়রা আগেই হয়তো ঢুকে তারা কথাবার্তা বলছিল। কিন্তু এই ঘটনাটাকে তারা কিন্তু কোনো ছবি দেখাতে পারেনি। তারা বলছে যে দেখাবো যে ভেতরের মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে ঢুকলেন আর বাইরে কিভাবে দাঁড়ায় অপেক্ষা করছিল। কিন্তু বাইরে দাঁড়ায় অপেক্ষা করতেছে 27 মিনিট ধরে, এরকম কোনো দৃশ্য দেখা যায়নি। আচ্ছা, সাংগ্রিলা হোটেলে এরকম কোনো স্কোপ আছে যে দরজার সামনে যে দাঁড়ায় থাকবে 27 মিনিট? সেখানে লবি টবিতে অসংখ্য চেয়ার। আর ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বিমস্টেকের সভাপতি। যেদিন বৈঠকটা শেষ ওই দিন তিনি সভাপতিও নির্বাচিত হয়েছেন 2 বছরের জন্য। তো থাইল্যান্ডের সাথে কি বাংলাদেশের কোনো শত্রুতা আছে? সাংগ্রিলা হোটেলের সাথে কোনো শত্রুতা আছে? তারা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, যে কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তাদেরকে সম্মান জানাবে। তো সেখানে দরজার বাইরে কিভাবে 27 মিনিট ধরে দাঁড়ায় থাকে? এই বয়ান তারা এখন প্রচার করতেছে কাজের জন্য, একটু সান্ত্বনার বাণী, যাতে এইগুলি পড়ে টড়ে আওয়ামী লীগে দেখছো ওই দেখো, হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস বড় ফটফট করে না, ওই দেখো দরজার বাইরে 27 মিনিট দাঁড়ায় রাখছে, এই রকম নরেন্দ্র মোদী, এই হচ্ছে মোদী। হ্যাঁ, একেবারে ইজ্জত শেষ। মানে এখন মানে মাপ, মানে পা ধরে মাপ চাইছে আর কি, যে দাদা এবারের মতন মাফ করে দেন, আর আমরা এরকম বেয়াদবি করবো না, ভাবতো না এরকম। তেমনটা কি কোথায়, তার চিত্র কোথায়? বরং দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঢুকতেছে তার একটু বাদেই তার টিমের এরা ঢুকতেছে, এবং যখন উনি ঢুকতেছেন সবাই যেমন মনে হচ্ছে যেন স্কুলে টিচার আসলে যেভাবে সব দাঁড়ায় যায়, ঠিক সেইভাবে সবাই দাঁড়ায় গেল, মোদি নিজেও দাঁড়ালো। কিন্তু কোথায়? আমরা তো এরকম কোনো মানে ইউনূসকে অমর্যাদা করছে এরকম তো কোনো দৃশ্য দেখিনি। ভারতকে তার পয়েন্ট বলবে না? বলবেই তো। সে তো এখন একটা ব্যাক সাইডে চলে গেছে। সে এমনিতে 5ই আগস্টের পর থেকে হাসিনার পরাজয়ের সাথে সাথে ইন্ডিয়ারও পরাজয় হয়ে গেছে। এখন ডক্টর ইউনূস লাইন দিতেছে হচ্ছে চীনের সাথে, পাকিস্তানের সাথে, বলতেছে সবার সাথে সমান, স্পেশাল কোনো সম্পর্ক নেই। এই কথা বলার মধ্যে তো এমনিতেই পরাজয়। তার মধ্যে কি তারা তাদের পয়েন্টগুলি উত্থাপন করবে না, বলবে না সংখ্যালঘুদের এটা তো? আর বাংলাদেশ যে বললো যে কথা বলার সাহস পায় না, সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন চুক্তি, শেখ হাসিনা যেটা বলার সাহস পায় না, ডক্টর ইউনূস তো বলে ফেললো গড়গড়ায়। তো মিথ্যা প্রচার অপবাদ দিয়ে কিছু সান্ত্বনা খোঁজার চেষ্টা করতেছে, কিন্তু লাভ নেই। এই ইউনূস ডিপ্লোমেসিতে ভারত, মোদি ধরাশায়ী, আর এরা তো একেবারেই আওয়ামী শিবির, একদম উপকার, একদম মাটির সাথে মিশে গেছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন ওই 27 মিনিটের গল্প দিয়ে কোনো লাভ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের নরেন্দ্র মোদীর বৈঠকের পর এখন কূটনীতিক পাড়া, রাজনৈতিক অঙ্গন, অর্থনৈতিক অঙ্গন, সর্বস্তরের মানুষের অঙ্গন এখন কিন্তু এই আলোচনা যে কি হলো আসলে কি হলো। অনেকেই দেখলাম যে বলছে যে ইউনূসের কি দরকার ছিল মোদির সঙ্গে সাক্ষাৎ করার, খুবই কি দরকার ছিল। আবার অন্য পক্ষ বলছে যে আসলে কি হলো এটা, মানে কেন বাংলাদেশকে কেন এত প্রশ্রয় দেওয়ার দরকার ছিল, ইউনূসকে অত পাত্তা দেওয়ার কি আছে, ইউনূস তো ঢুকে গেছে জঙ্গিদের আস্তানায়, এখন চীন পাকিস্তান, তো কেন ও বাংলাদেশ অত দরকার কি, কেন পাত্তা দেয়া হলো? নানা পক্ষে নানা আলোচনায়। কিন্তু দর্শক খেয়াল করেন তো একটা জিনিস, এই বৈঠকের মধ্যে দিয়ে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, যার 16 আনাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বা বাংলাদেশের ঘরে। কি সেটা? বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি, বড় শত্রুকে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে গেল। কেন? আমি ব্যাখ্যা দিচ্ছি। যেমন এই বৈঠকের যে সমস্ত এজেন্ডাগুলি খেয়াল করেন, তাতে বাংলাদেশ কি চাইলো? বললো হাসিনারে ফেরত দাও। কি চাইলো? বললো যে
তিস্তার পানি বন্টন চুক্তিটা করো। কি বলল? সীমান্ত হত্যা বন্ধ করো। আর কি বলল? গঙ্গার পানি বন্টন যে চুক্তি সেটা মেয়াদ শেষ হয়ে গেছে, নবায়ন করো। এই তো মোটা দাগে। আর কি? আমরা ভালো সম্পর্ক চাই। শেখ হাসিনার ওই উস্কানিমূলক কথাবার্তা বলতে বন্ধ করে, এরকম কথাবার্তা। ভারত কি বলল? ভাই তোমরা অযথা কথাবার্তা বললো না। সম্ভবত 7 সিস্টার্স নিয়ে বলার চেষ্টা করলো। চিকেন নেক, 7 সিস্টার্স, এগুলি নিয়ে চীনকে উস্কানি দিও না, চীনকে ইনভাইট করো না। আর কি বললো? আমাদের হিন্দুদের একটু রক্ষা করো। এটা তো তাদের অংশ মনে করে হিন্দুদের। বাংলাদেশ যত বলে যে ভাই এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমাদের অংশ, এটা ভারত বিশ্বাস করে না। ভারত বলছে আচ্ছা অন্যদেরকে তোরা নে, কিন্তু হিন্দুরা হচ্ছে আমাদের, তো তাদেরকে রক্ষা করো। আর কি? আর কিন্তু তেমন কিছু না। আর মিনমিন মিনমিন করে বলার চেষ্টা করতেছে একটু ওই ইনক্লুসিভ ইলেকশন দিলে ভালো হয়, আমরা তো স্থিতিশীল এবং গণতন্ত্র চাই বাংলাদেশে। খুব বড় গলায় বলতে পারতেছে না কেন? বড় গলায় বললেই তো ধরা। তো তোমরা 15 বছরে এই আওয়াজটা বন্ধ করলা কেন? আগের থেকে যদি ইনক্লুসিভ নির্বাচন হয়ে আসতো তাহলে তো তোমাদের এই পরিণতি হয় না, হাসিনার এই পরিণতি হয় না। যে তোমরা যেখানে বসে বসে রেশনের চাল খাওয়াইতেছো তারে, সেই চাল তো খাওয়াইতে হইতো না, তো বাংলাদেশের পলিটিক্স করতে হইতো, তার তো গণঅভ্যুত্থান লাগতো না। এটা বেশি বলতে পারছে না, যে হালকা হালকা করে বলে যে না ওই যে জাতিসংঘ পশ্চিমারা বলে, তো আমরা এখন মনে করতেছি না এরকম একটা হইলে মনে হয় ভালো। মানে খুব লজ্জার স্বরে বলে। এই তো মোটা দাগে তাদের চাওয়া প্রত্যাশা। কিন্তু আর একটা বিশাল প্রত্যাশা নিয়ে বসেছিল কিন্তু একটা পরাজিত শক্তি, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মনে করছিল যে মোদি বসবে না, মোদি ভিড়তে দেবে না ইউনূসকে পাত্তাই দেবে না। আর ইউনূস যদি দেখাও হয় বলে এই তুমি কে, তুমি তো নির্বাচিত না, তুমি যে পদত্যাগ করো, আমরা নির্বাচিত সরকার ছাড়া বসবো না। খুব আশায় ছিল একটা নির্বাচন হবে, নির্বাচন হলে আওয়ামী লীগ ফুরুস করে ঢুকাই দেবে, মোদি ধমক দিবে যাই আওয়ামী লীগ ইলেকশন করবে, পূর্ণ সিকিউরিটি দাও, কোনো ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব করলে কিন্তু খবর আছে। কিন্তু মোদি পুরো আলোচনার মধ্যে একটা শব্দ উচ্চারণ করলো না। খেয়াল করেন, 40 মিনিটের সাইড লাইনে বৈঠক, এটা হয় না। সাইড লাইনের বৈঠক মানেটা কি? একটা সম্মেলনে গেল, এই শোনেন তো ভাই, একটু আমরা একটু বসি, একটু হালকা কিছু সমস্যা আছে, একটু আলাপ করি, বা সৌজন্য একটু রক্ষা করা। 5 মিনিট 10 মিনিট হয়। 40 মিনিট কোথায় হয়? রাষ্ট্রীয় পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকগুলো সাধারণত লেন্থ এরকম বড় হয়। 40 মিনিট বসছে। 40 মিনিটের মধ্যে একটা শব্দ বের করেন তো, যেখানে মোদি বলছে যে হাসিনার পুনর্বাসন চাই, হাসিনা ইলেকশন করতে দিতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে, আছে? নেই। বরং কি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বললো যে ওই হাসিনাকে ফেরত দাও, ওর গায়ে দগদগে রক্ত লেগে আছে, শরীরে রক্ত লেগেছে, ওই রক্ত মাখা শরীর তোমাদের দেশে রাখো না। বলা যায় না যে তোমাদের ওখানেও কিন্তু পলিটিক্সটারে ওইরকম রক্তাক্ত করে ফেলবে, ওরে ফেরত দাও, আমরা ওর বিচার করব, ও গণহত্যার আসামি। এটা বলছে না? 1 নম্বর এজেন্ডা ছিল। কোনো কথা বলতে বাকি রাখছে? বাকি রাখে না। হাসিনা বলতো কখনো তিস্তার পানি চুক্তি বন্টন, এইটাও ভুলে গেছিল, এইটাও আর বলতো না শেষের দিকে। যদি মোদি মাইন্ড করে, যদি বলে এই তোমার এত বড় সাহস, তাহলে কিন্তু ক্ষমতা দিব না। না দাদা, আমরা তো এটা আর বলতেছি না, এটা তো শেষ, ওটা আপনি দিলেন, না দিলে অসুবিধা নেই, আপনাদের কিছু থাকলে দেন। তো দিছে, ওই যে আদানির বিদ্যুৎ দিয়ে দিছে, ভারত বাংলাদেশের স্বার্থ বিকায় দিছে। তো ঠিকই হাসিনার প্রসঙ্গটা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থাপন করলো নেগেটিভ ভাবে। আর এই যে মোদির উপরে এত ভরসা, 15 বছর ধরে ঝুলে থাকলো ভারতের, হয় কংগ্রেস আসুক, বিজেপি থাকুক, যেই আসুক না কেন, আমাদেরকে ক্ষমতায় রাখবেই, আমাদের কোনো চিন্তা নেই। বলতো না ওবায়দুল কাদের, তলে তলে, তলে তলে সব ঠিক হয়ে গেছে, ওয়াশিংটনে তলে তলে নাকি সব ঠিক হয়ে গেছে। এরা তো তলে তলে না, একেবারে তল দিয়ে, মানে আর মুখ খারাপ করলাম না, যে আমি কখনো বলতে অভ্যস্তও না। যাই হোক,
মানে তারা এমন ভাবে ছিল যে সব দিল্লি করে দেবে, মোদি করে দেবে। কতক্ষণ করলো? যতক্ষণ তোমার দরকার তুমি ক্ষমতা রাখতে পারছো। যখন রাখতে পারো নাই, শুধু আশ্রয় দিয়ে রাখছে যে ভাই আমাদের পক্ষে কেউ তোমরা দালালি করলে তোমাদেরকে আশ্রয় দেবো, এইটুক। কিন্তু এরপর আর না, রেশনের চাল খাও, চাল ডাল আটা যা যা আছে সেগুলি খেয়ে মানে বেঁচে থাকো আর কি, পরে আবার যদি কখনো কাজে লাগে আর কি। এগুলো থাকে, কিছু উৎকৃষ্ট মাল রেখে দেয়, সবাই রাখে এরকম। দেখবেন আর টিসিবির গোদামে দেখবেন যে ওই 10-20 বছরের পুরনো বস্তার কিছু চালু ছুঁয়ে দেয় আর কি, রেখে দেয়, কখন কি কাজে লাগে। তো হাসিনারে রেখে দিচ্ছে আর কি, ওইরকম পুরনো বস্তার চাল হিসেবে রেখে দিচ্ছে আর কি, যদি কখনো কাজে লাগে আর কি। কথা হলো যে দেখবেন যে এই বৈঠকের পর আওয়ামী লীগের মুখে হাসি নাই। হাসিনা আওয়ামী লীগের মাথার মধ্যে বাজ পড়ছে, হাই হাই কি হলো, একটা কথা উচ্চারণ করলো না। অথচ তারা শেষ মুহূর্ত পর্যন্ত খুব আশায় ছিল যে মোদি ইউনূসকে ডাকবে না, ইউনূসকে স্বীকৃতি দেবে না। আচ্ছা, বাংলাদেশে কি লাভ হলো? দেখেন, আওয়ামী লীগের তো কোনো কিছুই নাই, সব শেষ, একটা কথা উচ্চারণ করলো না। এবং তারা মনে করছিল বৈঠক হবে না। বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার মধ্য দিয়ে অনেকে মনে করতেছেন যে ইউনূস কেন এরকম এত বই দিতে গেল, মাফ করবেন, ছবি দিতে গেল, এত 10 বছরের পুরনো একটা ছবি দিল কেন, কেন বৈঠকের জন্য এত মানে চিঠি লিখতে গেল। এটা হলো ইউনূস ডিপ্লোমেসি। ইউনূস ডিপ্লোমেসিতে আওয়ামী লীগ তো আউট, মোদিও কিন্তু কুপকার হয়ে গেল। সে বসায় ছাড়লো, দেখালো যে না, আমার সাথেও তোমার মিটিং করতে হবে। হইছে, আগামী 2 বছর বিমস্টেকের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই 2 বছর ঘুরে বেড়াবে তিনি সভাপতি হিসাবে 7টা দেশে। আর ইউনূসের বক্তৃতা, ইউনূসের কথা, মোদির কথা কেউ শুনে জানে যে একটা খারাপ এ করলাম না, ও ব্যবসায়ী, ও নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। ওইটা আর ট্রাম্প, এরা হচ্ছে নিজের স্বার্থ, ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না। ইউনূস হচ্ছে গ্লোবাল, বিশ্ব নিয়ে ভাবে। তো ওর বক্তব্য তারে সবাই মন্ত্রমুগ্ধের মতো শোনে। ভারতের মাটিতে ইউনূসের যত ভক্ত আছে, নরেন্দ্র মোদীরও নেই। আমি ইন্টেলেকচুয়ালদের কথা বললাম, ওই সব আম জনতা না, ওই সাম্প্রদায়িক লোকজন না, ইন্টেলেকচুয়াল লোক। ইন্টেলেকচুয়াল ভারতের, তারা ইউনূসের কথা শোনে, মোদির কথা শোনে না। তো বসায় ছাড়লো। তাহলে কি হলো? 1 সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট বসলো, ভারতের প্রধানমন্ত্রী বসলো। সারা বিশ্ব কি দেখলো? ইউনূসের সঙ্গে সবাই বৈঠক করে। তো ডক্টর ইউনূসের তো বৈধতা হয়ে গেল। তো আগে বলছিল না যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে এবং নির্বাচিত সরকার ছাড়া তারা আলোচনায় যাবে না। এখন কি হলো? সেই ইউনূসের সঙ্গেই বসলো, বসার মধ্য দিয়ে তার বৈধতা দিয়ে দিল। এখানেই জয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের এখানেই বিজয়, বাংলাদেশের বিজয়। ভারত বরং এই ডিপ্লোমেসিতে ধরা খাইল, বা ধরা খেতে বাধ্য, কিছু করার নেই। এরকম একটা শক্তিশালী দেশ যদি ইউনূসের সাথে বৈঠক না করে, যে সভাপতি হবে বিমস্টেকের আগামী 2 বছরের, অন্যান্য সদস্য দেশগুলি মনে করবে আরে কিরে, এত ছোট লোক। তো ভারত বেকায়দায় পড়ে বসছে। আর এই বসার মধ্য দিয়ে বাংলাদেশের এইটাই হলো অর্জন হলো। ভারত একটু ডিপ্লোমেসিতে একটু ধরা খাইলো। ধরা তো আগেই খাইছে, হাসিনার সমর্থন করতে করতে, যে তাদের তো ধরা খাওয়ার শেষ নেই। আর চূড়ান্ত ভাবে একেবারে হতাশ, বিপর্যস্ত এবং শেষ হয়ে গেল কিন্তু আওয়ামী লীগ। তার মাথায় ওই কি বলে না, একটা বাস পড়লে যেমন একদম ছাই হয়ে যায়, সেই ছাই হয়ে গেল কিন্তু আওয়ামী লীগ। আওয়ামী লীগ এমন ধরা খাইলো, দেখেন সব হতাশ। এদের এই ইউটিউবার গুলি দেখেন, এখন মুখগুলি সব শুকায় গেছে। মাঝখানে মনে করছিল যে বোধহয় ওই ইউনূসের বিরোধী কথাবার্তা বলে বোধহয় খুব পপুলার হবে। আশা নেই। আমরা ভাই ওই ইউনূসও বুঝি না, হাসিনাও বুঝি না, খালেদা জিয়াও বুঝি না, তারেক রহমানও বুঝি না। সত্যের পক্ষে আমরা সবসময় থাকবো, বলবো। আর ওনারা তো এজেন্ডা নিয়ে আসছে যে হাসিনার পক্ষে
ওই সরকারকে বদনাম করে, ইউনূসকে বদনাম করে একটু যদি মানে ইয়ে করা যায়, মানে আমরা যেভাবে ইনফ্লুয়েন্সার হিসেবে যে কাজগুলো করছি ওই কাজগুলো করতে চাইছি, কিন্তু ওটা তো ওটা তো ভুল টার্গেট। আমাদের তো টার্গেট কোনো ইয়ে না, ব্যক্তি না, কোনো সরকার না। আমরা সবসময় সত্যের পক্ষে থাকবো। আর ওরা হচ্ছে মিথ্যার পক্ষে, ভোট জালিয়াতি, ভোট ডাকাতি, হ্যাঁ, আমিরামি নির্বাচন, ওইটার পক্ষে ওরা ইয়ে করে, মাঠে নামছে ইউটিউব খুলে। অত সোজা না দর্শক। যাই হোক, এখন আপনারাই বিশ্লেষণ করেন, আমি আমার বিশ্লেষণগুলো দিলাম। আপনারা যদি কোনো কিছু অ্যাড করেন, ওই সব আমি পড়ে আমি আবার ভিডিও বানাবো, অসুবিধা নেই। আপনাদের সাথে আছি, পাশে আছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।